স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। ই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে বদলে যাচ্ছে লক্ষ্মীপুরের গ্রামের মানুষের জীবনযাত্রা। স্বাস্থ্যসেবা, শিক্ষা, চাকরি, বিদেশ যাত্রা, যোগাযোগ সহ অনেক কিছুই এখন তাদের হাতের মুঠোয়। এতে যেমন একদিকে হয়রানি কমছে, অন্যদিকে তথ্য কেন্দ্রে কাজের সুযোগও পাচ্ছেন অনেকেই। আজ আমাদের আলোচনার বিষয় ই তথ্য সেবা কেন্দ্র। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিও রয়েছেন ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর KM মোর্শেদ এবং বেসিসের সভাপতি এবং এখনই.com-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হাসান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিন একটি প্রতিবেদন। লক্ষ্মীপুরের 5 উপজেলার 57টি ইউনিয়নে চালু রয়েছে ই তথ্য সেবা কেন্দ্র। এসব কেন্দ্র থেকে জন্ম মৃত্যু, ওয়ারিশ সনদ, প্রত্যয়ন ও প্রশংসাপত্র, ইমেইল, কম্পিউটার কম্পোজ ও প্রশিক্ষণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, দেশ বিদেশে কর্মসংস্থান সহ নানা জরুরি বিষয়ে তথ্য পাচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। সহজ হয়েছে বিদেশ যোগাযোগ। সহজে আমরা দেখেছি এই পরিষদ থেকে, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে আমরা এই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে আমাদের সকল প্রকারের যত আইটেমের সেবা আছে আমরা অতি সহজে আমরা পাচ্ছি। আমরা মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে ইন্টারনেট সংযোগ থাকে, কারণ আমরা সর্বস্তর মানুষকে সকল সেবা দিতে পারি না সবসময়। জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগও হয়েছে ই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে। অনলাইন জন্ম নিবন্ধনের মাধ্যমে বিদেশি যারা নাগরিক তারা সেই সুবিধা ভোগ করছে। বিভিন্ন কম্পিউটার কার্যক্রম, ছবি তোলা, আরো অনেকগুলো কার্যক্রম আছে তথ্য সেবা কেন্দ্র, যার মাধ্যমে ইউনিয়ন পরিষদ আরো শক্তিশালী হয়েছে। ইউনিয়ন পর্যায়ে এসব তথ্য কেন্দ্র চালুর মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় অনেক দূর এগিয়ে গেছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। এবং 4501টি ইউনিয়ন পরিষদে এই ধরনের আমাদের ইউআইএচসি আছে এবং সফলতার সাথে চলছে। বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতির পথে এটা একটা মাইল ফলক। বিদ্যুৎ সরবরাহ নিয়মিত আর ইন্টারনেটের গতি বাড়ানো গেলে আরো ভালো সেবা পাওয়া যেত বলে জানান কেন্দ্র সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব KM মোর্শেদ, জনাব শামীম হাসান, আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মোর্শেদ, আপনি একটু আমাদেরকে বলবেন যে আমরা জানি ইউএনডিপি তার অ্যাক্সেস ইনফরমেশন ফেজ সেকেন্ডের অধীনে এই তথ্য সেবা কেন্দ্রগুলো স্থাপন করেছে। আপনি যদি একটু বলতেন যে ঠিক ইউএনডিপি কিভাবে এখানে সাপোর্ট দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে কিনা বা কিভাবে করছে? আসলে হ্যাঁ, মানে এখনকার যে কার্যক্রম সেখানে আমাদের A2I প্রজেক্ট বা ইউএনডিপির সহযোগিতা বরং সামান্যই। আমরা শুরু যখন করি প্রথমে 2টো কেন্দ্র দিয়ে, তারপরে আমরা এটার আরো 30টা কেন্দ্র এবং তার উপরে 100টা, মানে এই 132টা কেন্দ্র যখন স্থাপন হয় তখন পুরোপুরি আমরা সেখানে হার্ডওয়্যার থেকে শুরু করে ট্রেনিং, মোবিলাইজেশন পুরোটাই আমরা সাহায্য করেছিলাম। তারপরে এই মডেলটা যখন সরকার পরখ করে দেখলো যে একটা ভালো মডেল, এরপর সরকারেরই লোকাল গভর্নমেন্ট ডিভিশন, স্থানীয় সরকার বিভাগ, তাদের মূলত তাদের নিজস্ব অর্থায়নে, অফকোর্স এখানে কিছু অর্থায়ন ইউএনডিপি থেকে ছিল, কিছু বেসরকারি সংস্থার অর্থায়নও ছিল, মূলত সরকারি অর্থায়নেই বাকি সমস্ত ইউনিয়ন পরিষদের এস্টাবলিশ করা হয়। আচ্ছা, এখন আমাদের যে কার্যক্রম চলছে সেটা মোটামুটি মূল লক্ষ্যটা হচ্ছে এটাকে স্থায়ী করা, সাস্টেনেবিলিটিটা এনশিওর করা। সেটা করার জন্য আমরা বেসিক্যালি ওদের সাথে কাজ করছি যে ওদের ক্যাপাসিটি বাড়ে, যারা ওখানে এন্টারপ্রেনার আছে, নতুন নতুন সেবা দিতে পারে, সেই ব্যবস্থা আমরা করছি। ধন্যবাদ জনাব মোর্শেদ, আমি আপনাদের ফিরে আসবো। জনাব শামীম হাসান, আপনার কি মনে হয় এই যে এখন ইউএনডিপি থেকে সরকার এই প্রজেক্টটা এক ধরনের টেক ওভার করতে যাচ্ছে, এর ফলে এখন আমরা যেখানে যে সেবাগুলো দেখছি সেগুলো মূলত যে সেবাগুলো সরকারি প্রতিষ্ঠান থেকে পাওয়া সম্ভব সেগুলোই পাচ্ছে, কিন্তু ব্যক্তি খাত বা বেসরকারি খাতকে যদি এখানে ইন্টিগ্রেট করা যায় সেক্ষেত্রে, এবং আরও যদি অন্যান্য সেবা ইনক্লুড করা যায় সেক্ষেত্রে আসলে গ্রামের মানুষের সুবিধা হবে বেশি। সেক্ষেত্রে আসলে প্রাইভেট সেক্টর ভূমিকা আসলে কী হওয়া উচিত এবং কী করা উচিত এখানে? প্রথমে আমরা মনে করি যে সরকারের ডিজিটাল বাংলাদেশ রিলেটেড যতগুলো উদ্যোগ আছে এবং A2I এবং ডিজিটাল বাংলাদেশ, এর মধ্যে এই যে ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাম্বিশিয়াস এবং ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ প্রজেক্টস। সো এবং খুব ভিশনার নিয়ে এই প্রজেক্টটা করা হয়েছে। সফলতা আছে যে এই প্রজেক্টের মাধ্যমে প্রতি মাসে 40 লাখের মতো সাধারণ নাগরিক বিভিন্ন সেবা পাচ্ছে। যে উদ্যোক্তারা আছে এই 4500 ইউনিয়ন সেন্টারে, তারা প্রায়
প্রতি মাসে 5.5 কোটি টাকার মতো বিজনেস জেনারেট করছে এবং প্রায় এর মধ্যে 3,873টি ইউনিয়ন থেকে আইটি এবং অন্যান্য ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সার্ভিসগুলোর মধ্যে হ্যাঁ মানে সরকারি সার্ভিস আছে কিন্তু বেসরকারি সার্ভিসের মধ্যে জীবন বীমা, মোবাইল ব্যাংকিং, মোবাইল পেমেন্ট এগুলো কিন্তু আরো সবচেয়ে বেশি পপুলার আছে। আমরা মনে করি যে হ্যাঁ ভালো উদ্যোগ, কিন্তু এটাকে সাস্টেনেবল করার জন্য এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এখানে ইনভলভ করতে হবে। আরো যত বেশি এই আইটি কোম্পানিজ বা আইটি এনেবল সার্ভিস যারা দিচ্ছে তাদের সার্ভিসগুলোকে এর সাথে ইন্টিগ্রেট করা খুব অত্যন্ত প্রয়োজনীয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের অনেক বেসিস মেম্বাররা আছে, তারা বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে, এটা ওয়েব পোর্টালের জন্য হয় এবং মোবাইলের জন্য হয়। আমরা একটা বেসিসের সহায়তায় A2Y যে একটা প্রজেক্ট নিয়েছে, আমাদের সব ওয়েবসাইটগুলোকে গভর্নমেন্টের যত আছে তারা সবগুলোকে 25,000 ওয়েবসাইটকে একসাথে লঞ্চ করা হচ্ছে। সো এর ফলে কিন্তু অনেক ইনফরমেশন ওয়েবসাইটের মাধ্যমে উদ্যোক্তারা পাবে এবং সেই সাথে যে 3G আসছে, মানে একটা চ্যালেঞ্জ তো হচ্ছে ইন্টারনেটগুলোকে সেখানে নিয়ে যাওয়া। তো আমার কাছে মনে হয় যে ওই ইন্টারনেটের মাধ্যমে শুধুমাত্র সরকারি সার্ভিস বা বেসরকারি সার্ভিস না, আমাদের আসলে যে মেইন দরকার শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ তারপর এগ্রিকালচার, এই সার্ভিসগুলোকে আমাদের জনগণের দরকারে আবার বিস্তারিত জানবো একটু পরে। জনাব হাসান আপনার কাছে, জনাব মোর্শেদ আপনার কাছে প্রশ্ন যে 2016 সালে ইউএনডিপির অ্যাক্সেস টু ইনফরমেশন এই প্রকল্প শেষ হয়ে যাচ্ছে। জি, এর মধ্যে আসলে প্ল্যান, আপনাদের পরিকল্পনা কি এরপরে আসলে কি দাঁড়াবে? এরপরে কি আপনারা মনে করছেন যে এই যে প্রজেক্ট যেটা আছে সেটা এখন সাস্টেনেবল হয়ে গেছে বা হয়ে যাবে? মানে হয়েছে যে 4,500টা, তো তার মধ্যে অ্যারাউন্ড 2,500 থেকে 3,000 এখনই সাস্টেনেবল, তারা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা তাদের লাগে না। আচ্ছা, বাকিগুলিতে ইউনিয়ন পরিষদ থেকে কিছু কিছু সাহায্য দেওয়া হয়। এখন আর এই ব্যাপারটা একটু পরিষ্কার করি, যারা ইউনিয়ন ইনফরমেশন সেন্টার চালায় তারা কিন্তু কারো স্টাফ না, তারা কিন্তু প্রাইভেট সেক্টরের দুজন উদ্যোক্তা। আচ্ছা, তাদের বেতন কেউ দেয় না। তাদেরকে কিভাবে সিলেক্ট করা হলো? আচ্ছা, তাদের সিলেক্ট করার জন্য একটা প্রসেস ছিল, যেখানে ইউএনও লেড এ কমিটি, সবাই কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সেখান থেকে তাদের আমরা বলেছিলাম যে এমন লোককে যেন নেওয়া হয় যে আইটি নিয়ে কিছু অভিজ্ঞতা আছে, কাজ করার জন্য। বেশিরভাগ জায়গায় দেখবেন যে যারা উদ্যোক্তা তাদের আগেই ওই বাজারে আইটির দোকান এই যে ছিল। নিয়োগ দেওয়া হলো, যাকে দেওয়া হলো তাদের কত বছরের জন্য দেওয়া হলো? না, তাদের এটা তো তারা ইনভেস্ট করেছে এখানে। এটা কিন্তু আমরা ওখানে হয়তো কম্পিউটার একটা দিয়েছি, আপনি ইউএস থেকে দেখবেন 3টা কম্পিউটার, বাকি 2টো ওদের আনা, ওদের প্রিন্টার, ওদের ফটোকপিয়ার মেশিন ওদের। সো দে হ্যাভ অলরেডি অলসো ইনভেস্টেড ইন দেয়ার। সো যেটা হচ্ছে যে দুই ধরনের সাস্টেনেবিলিটি দেখছি আমরা। একটা হচ্ছে তারা নিজেরা প্রাইভেট সেক্টরে, সো যখন নতুন নতুন ব্যবসা আসবে প্রাইভেট সেক্টরের, এখন অনেক ধরনের প্রাইভেট সেক্টর ব্যবসা, প্রায় সবগুলিতেই এখন মোবাইল ব্যাংকিং আছে। ইংলিশ ইন অ্যাকশন নামে একটা প্রোগ্রামের সাথে জড়িত হয়ে ওরা অনেক জায়গায় ইংরেজি শিক্ষার ব্যবস্থা করছে। সো আমি এমন দু একটা ইউএস জানি যাদের মাসিক ইনকাম 1 লাখ টাকার উপরে এই বিভিন্ন সার্ভিস দিয়ে। সো এটা সাস্টেনেবল হয়ে গেছে, বাকিরাও এই পথে আগাবে। এইটা হচ্ছে এক ধরনের সাস্টেনেবিলিটি। আরেক ধরনের যেটা হচ্ছে যে নতুন নতুন প্রাইভেট কোম্পানি আর নাও অ্যাপ্রোচিং আস থ্রু আস টু দেম। বিকজ থিঙ্ক অ্যাবাউট ইট, 4,500 বা এখন সংখ্যাটা একটু বেশি আসলে, 4,517-18টার জায়গায় ইউ হ্যাভ এ স্টোর ফ্রন্ট যার সাথে ইন্টারনেট কানেকশন আছে। রাইট। সো আমরা যেমন এখন অনলাইন দু একটা কোম্পানির সাথে কথা বলছি, যারা চাচ্ছে যে ওদের মাধ্যমে যদি বোথ সোর্সিং অফ দ্য গুডস, মানে আপনি যদি একটা ইউনিয়ন পরিষদ থাকেন, আপনার ইউনিয়নে যদি বিশেষ কোনো পণ্য থাকে যেটা চাহিদা আছে, আপনি সেটা সোর্সও করতে পারেন, এবং আপনি যদি বেচার ব্যাপার হয় তাহলে আপনি এটা বেচতেও পারেন অনলাইনে। এই জিনিসটা যদি চালু হয়ে যায় তাহলে আমার ধারণা একটা বড় ধরনের কমার্স যদি আসলে পুরোপুরি চালু করা যায় সেটা। Exactly. ধন্যবাদ জনাব মোর্শেদ। জনাব শামীম হাসান, আপনি বেসিসের প্রেসিডেন্ট বটে, আপনাদের প্রতিষ্ঠান থেকে আসলে অর্গানাইজেশন থেকে কি চিন্তা করছেন যে কি করে আপনারা এটা প্রাইভেট সেক্টরকে ইন্টিগ্রেট করবেন? যেটা আমরা কথা বলছিলাম, ই কমার্সকে যদি আসলে আমরা জনপ্রিয় করতে চাই গ্রামের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে যদি করতে চাই। আমরা অলরেডি বেসিস এবং A2Y এটা নিয়ে বেশ কিছুদিন ধরে একসাথে কাজ করছি। অ্যাকচুয়ালি আগামী শনিবারও একটা মিটিং আছে যেখানে A2Y এ আমরা ই কমার্স কোম্পানিগুলো সবাই একসাথে বসবো এবং আমরা একটা মোডালিটি তৈরি করছি যে কিভাবে, মানে আসলে ই কমার্স কোম্পানিগুলোর তো মার্জিন খুব কম থাকে, সো সেখানে ই কমার্স কোম্পানিগুলোকে সাস্টেনেবল হতে হবে, উদ্যোক্তা যারা আছে তার একটা ইন্টারেস্ট থাকতে হবে, সেটা একটা পলিসি তৈরি করার চেষ্টা করছি। এবং আমার কাছে মনে হয় যে এটা ই কমার্সের ফলে, ই কমার্স তো আপনি জানেন যে একটা ডেভেলপ ইকোনমিতে তার জিডিপির 3.3% ই কমার্স ট্রানজ্যাকশন হয়।
সো আমাদের $120 বিলিয়ন জিডিপি, সো এখানে $3.5 বিলিয়ন একটা মার্কেট তৈরি হওয়ার সম্ভাবনা আছে আমরা যখন আস্তে আস্তে মিডল ইনকাম কান্ট্রি পার হব। সো এই ব্যবসাটা আসলে আমরা 4,500 ইউনিয়ন সেন্টারের সাথে যদি ইন্টিগ্রেট করতে পারি তাহলে একটা বিশাল বাজার তৈরি হবে। ধন্যবাদ জনাব শামীম হাসান। আমাদের সময় হয়েছে যে বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা আবার আলাপ করব। সময় হলো একটি বিরতিতে যাওয়ার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মসজিদে। আজ আমরা কথা বলছি ই তথ্য সেবা কেন্দ্র নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর কে এম মোর্শেদ এবং বেসিসের সভাপতি এবং এখনি.com-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হাসান। জনাব শামীম হাসান, জনাব মোর্শেদ, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মোর্শেদ, এবার প্রশ্ন আপনার কাছে। আমরা বলছি যে প্রজেক্ট 2016 সালে শেষ হয়ে যাবে, এক্ষেত্রে আপনারা এক হপ্তাহ হ্যান্ড ওভার করে দিয়ে যাবেন যারা উদ্যোক্তাদের কাছে। এই ক্ষেত্রে আপনারা কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা হ্যান্ড ওভার করার ক্ষেত্রে? না, ইনফ্যাক্ট হ্যান্ড ওভার তো আমরা করেছেন, প্রথমেই হয়ে হ্যাঁ, গেছে। কিন্তু প্রজেক্ট শেষ বের হয়ে আসার ক্ষেত্রে এখন যেটা হয়েছে কি যে এইটা একটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়া করাবার জন্য উই আর ওয়ার্কিং উইথ দেম সো দ্যাট খুব ভেরি সুন, হোপফুলি বাই নেক্সট ইয়ার, সো দ্যাট দে হ্যাভ এ কনস্টিটিউশন অফ দেমসেলভস, দে হ্যাভ এ ইনস্টিটিউশন রেজিস্টার্ড উইথ এ রেজিস্টার্ড বডি, সো দ্যাট এই বডিগুলি আস্তে আস্তে গ্রো করতে পারে, এই ব্যবসাটা যেন আস্তে আস্তে গ্রো করে। দরকার হলে দে হ্যাভ হিউজ বিজনেস, যেটা বললাম যে কয়েকটা জায়গা আমি জানি যারা 1 লাখ টাকার উপর আয় করে, তাদের যদি মানুষের যদি রেজিস্টার্ড হয়ে যায় তখন হয়তো সে ওই ইউনিয়নে আরেকটা শাখা খুলতে পারে, তাই না? একটা শাখার জায়গায় একটা শাখা খুলতে পারে, আর এক্সপান্ড করতে পারে, নতুন ব্যবসা আনতে পারে। সেই জায়গাগুলি এখনো আমরা যেহেতু অলমোস্ট দের ইজ এ সাপোর্ট সিস্টেম দ্যাট ইজ ইন প্লেস, টু সাম হ্যান্ড হোল্ডিং ইজ দেয়ার, বাট বিফোর ইউ লিভ দেম অ্যালোন, সো ওই যে কিছু কিছু যে ইনস্টিটিউশনাল ব্যাপার ওইটা সর্ট আউট করছে। তারা তো ইনিশিয়ালি তারা যে কাজ করছে সেখানে ইউনিয়ন পরিষদের অফিসেই তো কাজ করছে। জি। সো এটা তো একটা গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার। জি, তারা এইটা হচ্ছে গভর্নমেন্টের সাপোর্ট। সো গভর্নমেন্ট তার কাছে ভাড়াও নেয় না, ইলেকট্রিসিটিও বিলও নেয় না। এইটা হচ্ছে যেহেতু ওরা পাবলিক সার্ভিস দেয়, বেশ কিছু সার্ভিস বিনামূল্যে বা কম মূল্যে দেয়, তার বদলে সরকার তাকে একটা রুম দিয়েছে, ইলেকট্রিসিটির পয়সা ইউনিয়ন পরিষদ দেয়। সো এটা আমরা একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। সো প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আছে, পাবলিক সেক্টরের কিছু সাপোর্ট আছে, এইভাবে এগিয়ে যাবে। জি, ধন্যবাদ জনাব মোর্শেদ। জনাব শামীম হাসান, আমরা যদি স্বাস্থ্য সেবার কথা বলি, আমরা যদি এটা ইলেকট্রনিক দিতে চাই সেক্ষেত্রে আসলে বড় বাধা কোথায়? গ্রামের মানুষ কি, যাদের শহরে এসে ভালো ডাক্তারের সেবা নেওয়ার সুযোগ নেই, এই সুযোগটা কি আমরা আসা সম্ভব হবে যে এখান থেকে দিতে বা গ্রাম থেকে দিতে পারবো? আসলে তো উদ্দেশ্য তো ওইটাই, যে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এই ধরনের সেবা দেওয়া। আসলে ইউনিয়ন ইনফরমেশন সেন্টারে আমরা মনে করি যে এখানে 3টা বড় চ্যালেঞ্জ। 1 নম্বর হচ্ছে খুব ভালো উদ্যোগ যে এখানে বলা হয়েছে যে একজন পুরুষ একজন নারী উদ্যোক্তা হতে হবে, উইমেন এম্পাওয়ারমেন্টটা কিন্তু খুবই জরুরি। দেখেন চ্যালেঞ্জটা হচ্ছে যে অনেক মহিলা উদ্যোক্তারা বিয়ের পরে তারা চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা পলিসি করা দরকার যে তারা যাতে তাদের শেয়ারটা আরেকটা মহিলা উদ্যোক্তার কাছে বিক্রি করতে পারে, এবং তাদের অ্যাক্টিভ করা যে তারা যাতে শুধুমাত্র একজন ব্যবসায়ী, আমি ইনভেস্টর ডিরেক্টর না থেকে আমরা দেখতে যে উইমেনটা মোর ইনভলভ, বিজনেসটা যাতে ডে টু ডে অ্যাক্টিভিটিস কি হয় এটাকে যাতে প্রসারে তারা ইনভলভ হতে পারে। সো এই জন্য অল্টারনেট ডিরেক্টর রাখা এবং উইমেনদেরকে আরো ইনভলভমেন্টটা বাড়ানো, এটা হচ্ছে 1 নম্বর চ্যালেঞ্জ। দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রিসিটি। একটা ভালো উদ্যোগ ছিল, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে 1013টা ইউনিয়নে সোলার সিস্টেম দেওয়া হয়েছে, কিন্তু এখনো আরো 3200 ইউনিয়নে এখন একটা নতুন প্রজেক্ট নেওয়া হয়েছে ইলেকট্রিসিটি সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এটা আরো বছর 2-1 লাগবে। এখন ইলেকট্রিসিটিটা এনশিওর করাটা খুব দরকার, বা একটা অল্টারনেট করা যাতে নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করতে পারে। আর তৃতীয়ত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনেট গতি। হ্যাঁ, ইন্টারনেটের গতি তাদের ওখানে যে খুব স্লো ইন্টারনেট আছে, সেটাকে এনশিওর করার জন্য গভর্নমেন্টের এনশিওর করতে হবে যে ফাইবার অপটিক কানেক্টিভিটি, এটা সামিট, ফাইবার এট হোম, বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে হোক, সাবসিডাইজ ওয়েতেও প্রতিটা ইউনিয়নে ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছাতে হবে। ধন্যবাদ জনাব শামীম হাসান। জনাব মোর্শেদ, আমাদের হাতে সময় খুব কম, শেষ প্রশ্ন আপনার কাছে। জনাব শামীম হাসান যেটা বলছিলেন যে বিশেষ করে মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা হয়েছে, যারা তারা বিবাহ হওয়ার পরে তারা
এখান থেকে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? আমরা ওই যে বলছি যে ইনস্টিটিউশনাল মেকানিজমটা তৈরি হলে যেন একটা মহিলা যদি চলে যেতে চান উনি আরেকজন মহিলাকে বেঁচে দিয়ে দিতে পারেন, অন্য কাউকে না, পুরস্কার নয়, অন্য কোনো পুরস্কার না, বিকজ Right. আমরা ওটা ইনশিওর করতে চাই এবং এটা করতে আসলে ওটা চাচ্ছেন। ওই ব্যবসার জন্য জরুরি, বিকজ অনেক কাস্টমারই আসেন, অনেক সেবাগ্রহীতাই মহিলা, সে একজন মহিলাকেই চায় তার ইয়ের জন্য। ধন্যবাদ জনাব মোর্শেদ, ধন্যবাদ জনাব শামীম হাসান। আমাদের সময় স্বল্প ছিল, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনার সাথে নিশ্চয়ই আমরা কথা বলবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুন গঞ্জ থেকে মতো ছেলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।